জনাব তারেক রহমান শুধু যে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তাই নন, তার নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে গণমানুষের আবেগ এবং আকাঙ্ক্ষার ধারকে পরিণত হয়েছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনা এসছে, প্রতিবার বিভিন্ন সময়ে যেগুলো বন্ধ মার্কেট ছিল, সেই বন্ধ শ্রম বাজারগুলো বিএনপি সরকার উন্মোচিত করেছে। মালয়েশিয়া শ্রম বাজার কিন্তু শুরুই হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, এবং বিএনপির প্রতিটি সরকারের হলমার্ক হচ্ছে বাক স্বাধীনতা নিশ্চিত করা। সেই ধারায় আমাদের বর্তমানেও মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করতে চাচ্ছেন গণমাধ্যম যেন সর্বোচ্চ বাক স্বাধীনতা পায়। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে সর্বোচ্চ বাক স্বাধীনতা থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কোন বৈশিষ্ট্যটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? গণমানুষের নেতা জনাব তারেক রহমান যখন বাংলাদেশে ফেরত আসলেন, ইতিহাসের বৃহত্তম সেই স্বদেশ প্রত্যাবর্তনে আমরা দেখেছি সব শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছিল। এই যে ভালোবাসা, এই যে মমত্ববোধ, এই যে একজন নেতাকে কেন্দ্র করে গভীর আবেগ এবং আকাঙ্ক্ষা, সেটি তার সবচেয়ে বড় নেতৃত্বের প্রতিফলন। ওনার সেই নেতৃত্ব, যেটি 1988 সাল থেকে গত প্রায় 38 বছর ধরে উনি প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িত, এই সুদীর্ঘ সময়ে উনি বারবার তৃণমূলে ছুটে গিয়েছেন, তৃণমূলের ক্ষমতায়ন নিশ্চিত করেছেন সমাজের খেটে খাওয়া মানুষের পাশে থেকে, সাথে থেকে তাদের কষ্ট উপলব্ধি এবং সেগুলো সমস্যা যে আছে তার সমাধান করা। রাষ্ট্র পরিচালনার শীর্ষে এসে তিনি সেই তৃণমূলের ক্ষমতায়নের জন্য অবিরত সংগ্রাম করে যাচ্ছেন। সুতরাং একজন তৃণমূলের নেতা হিসেবে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণমানুষের কল্যাণের জন্য তার যে রাজনীতি এবং ওনার যে মূল নীতি সবার আগে বাংলাদেশ, সেটি আমাদেরকে আলোড়িত করে। একজন মানুষ যিনি আজ পরিণত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীকে, তার রাজনীতির পাথেও সবার আগে বাংলাদেশ। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর করলেন মালয়েশিয়া এবং চীন, সেখানে আপনিও ছিলেন। এই সফরটাকে আসলে আপনি কিভাবে দেখবেন? অত্যন্ত স্বল্পকালীন সেই সফর ছিল, প্রচন্ডভাবে ফলপ্রসূ। আমরা দেখেছি তিনি প্রথমে মালয়েশিয়ায় গিয়েছেন, তারপর চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যাটেন্ড করেছেন এবং তারপর চীনের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের সাথে মিটিং করেছেন। প্রত্যেকটা মিটিং আমরা দেখেছি একজন নির্বাচিত সরকার প্রধান হিসেবে তাকে কি গভীর শ্রদ্ধা এবং সম্মানের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা গ্রহণ করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আরো 60টি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, প্রত্যেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক সম্মান শ্রদ্ধা জানিয়েছেন। মালয়েশিয়া এবং চীন দুই জায়গাতেই ওনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া, পুলিশি প্রহরা, যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। এর কারণ জনাব তারেক রহমান শুধু যে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তাই নন, তার নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে উনি গণমানুষের আবেগ এবং আকাঙ্ক্ষার ধারকে পরিণত হয়েছেন। এবং যে নির্বাচিত সরকার প্রধান যখন বিশ্ব দরবারে যান, কিভাবে বাংলাদেশের মর্যাদা আরো মহিমান্বিত হয়ে ওঠে, কিভাবে বাংলাদেশের পতাকাকে তিনি আরো উঁচুতে নিয়ে গিয়েছেন, সেটি আমরা বারবার উপলব্ধি করেছি। এবং মালয়েশিয়া এবং চীনে তার যতগুলো মিটিং হয়েছে, উনি সবসময় বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন। কিভাবে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, ট্রেড, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট, পিপল টু পিপল টাইজ, এডুকেশন, হেলথ কেয়ার, এমপ্লয়মেন্ট, প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশের মানুষের কিভাবে আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটানো যায়, সেটি তিনি নিশ্চিত করেছেন। আমাদের বহু আকাঙ্ক্ষিত হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার, এটা নিয়েও তো আলোচনা হয়েছে সফরে, তো এটা কবে নাগাদ খুলতে পারে? এটি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন অন্য অনেক বিষয়ের সাথেই। একই সাথে যেমন তিনি বাংলাদেশের সাথে মালয়েশিয়ার পিপল টু পিপল টাইজ কিভাবে এক্সপান্ড করা যায়, কিভাবে বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য সম্প্রসারণ করা যায়, এক্সপোর্ট এবং ইম্পোর্টের ভলিউমটাকে এনহ্যান্স করা যায়, সেগুলো নিয়ে কথা বলেছেন। একই সাথে শ্রম বাজার নিয়েও কথা বলেছেন। এবং মালয়েশিয়ার শ্রম বাজার কিন্তু শুরুই হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। স্বাভাবিকভাবে শ্রম বান্ধব সরকার হিসেবে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শুরু হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। কিভাবে মালয়েশিয়ান মার্কেটটাকে আবার ওপেন করা, যেগুলো নিয়ে ডিটেল আলোচনা হয়েছে এবং বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে নিশ্চিত করা হচ্ছে সম্ভাব্য দ্রুততম সময় যেন বাংলাদেশের শ্রম বাজার আবার উন্মুক্ত হয়। এক্ষেত্রে একটা কথা না বললেই না, ইতিহাস সাক্ষ্য দেয়, বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনা এসছে, প্রতিবার বিভিন্ন সময়ে আমরা দেখেছি যেগুলো বন্ধ মার্কেট ছিল, সেই বন্ধ শ্রম বাজারগুলো বিএনপি সরকার উন্মোচিত করেছে। বিএনপির কোনো সরকার ইতিহাসে আজ পর্যন্ত কোনো শ্রম বাজার বন্ধ হয় নাই। সুতরাং সেটাকে ধারণ করে আমরা নিশ্চিত করব সম্ভাব্য দ্রুততম সময়ে যেন বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত এই শ্রম বাজারটাকে উন্মুক্ত করা যায়, বাংলাদেশের নিজের তাদের অভ্যন্তরীণ যে নিয়ম কানুন নীতিমালা রয়েছে তার আলোকে বাংলাদেশকে প্রাধান্য দিয়েই। এবছরের মধ্যে কি সম্ভাবনা আছে? অবশ্যই আমরা আশাবাদী, অবশ্যই খুব দ্রুততম সময়ে আমরা সেটি করার জন্য মালয়েশিয়ান সরকারকে মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন, সেটা কাছ থেকে উপলব্ধি করেছি, দেখেছি। বিগত সরকারের সময়গুলোতে যেটা দেখেছি যে আমরা গণমাধ্যমে সরকারের সমালোচনা করাটা একটু কঠিন ছিল। বর্তমান বিএনপি সরকার, তারেক রহমানের নেতৃত্বে সরকারে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যম সমালোচনা করছে সরকারে, এটাকে আসলে সরকার কিভাবে দেখছে? এটিকে আমরা ঐতিহ্যের চোখে দেখছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সরকার পেয়েছিলেন, সেখানে মাত্র 4টা ছাড়া সব নিউজ পেপার বন্ধ ছিল। উনি প্রতিটি নিউজ পেপারকে খুলে দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় বাংলাদেশে অবারিত সুযোগ ছিল, দেশি বিদেশি গণমাধ্যম যারা বাংলাদেশে অপারেট করেছিল তখন সরকারের সমালোচনা করেছিল। অনেক সময় তা অযৌক্তিক ছিল। বিএনপি শেষ সরকারের সময় এমন কিছু অভিযোগ আমরা দেখেছি সংবাদপত্রের একাংশে, যা গত প্রায় 25 বছরে কেউ প্রমাণ করতে পারে নাই। তারপরও বিএনপি কোনো
সংবাদপত্রের উপর আঘাত আনেনি, কখনো কোনো সংবাদপত্র বন্ধ করতে চায়নি, কখনো কোনো সাংবাদিক বা সম্পাদকের বিরুদ্ধে কোনো স্টেপ গ্রহণ করেনি, বরং সবসময় নিশ্চিত করেছে বাক স্বাধীনতা। এবং বিএনপির প্রতিটি সরকারের হলমার্ক হচ্ছে বাক স্বাধীনতা নিশ্চিত করা। সেই ধারায় আমাদের বর্তমানেও মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করতে চাচ্ছেন গণমাধ্যম যেন সর্বোচ্চ বাক স্বাধীনতা পায়। তবে একই সাথে আমি আহ্বান জানাবো, বাক স্বাধীনতার সাথে দায়িত্বশীলতারও সম্পর্ক রয়েছে। যেটি সঠিক এবং সত্য, যেটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত, সেগুলোই তুলে ধরা উচিত। পূর্ববর্তী সময়ে আমরা অনেক সময় দেখেছি নানান অপপ্রচার, ডিসইনফরমেশনের সাথে গণমাধ্যমের একটি অংশ যারা যুক্ত থেকেও কখনো কোনো কিছু প্রমাণ করতে পারেনি, এখন সেই ইতিহাসের দায়মুক্তির সুযোগ এসেছে, যেখানে প্রত্যেকে সরকারের যেখানে যৌক্তিক সমালোচনার সুযোগ রয়েছে সেটা যেমন করবে, সরকারের ভালো উদ্যোগগুলো তুলে ধরবে, জনগণকে প্রেরণা যোগাবে, আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে তারা যেন উৎসাহিত হয়, উদ্বুদ্ধ হয়, সে ধরনের প্রকাশনা আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে, সে ধরনের নিউজ আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে প্রকাশ করি। সুতরাং একই সাথে সরকারের দিক থেকে সর্বোচ্চ বাক স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে এবং আমরা প্রত্যাশা করব প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীলতা এবং স্বচ্ছতা নিয়ে সঠিক বিষয়বস্তু যেন উপস্থাপন করেন। গণমাধ্যমের পাশাপাশি এখন নতুন যেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইদানিং যে জিনিসটা দেখা যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে রাজনৈতিক বিভ্রান্তি এবং অপপ্রচার করা হচ্ছে, তো এইটা মোকাবিলায় আসলে আপনাদের পরিকল্পনা কি পদক্ষেপ? এটি শুধু এখন না, আমরা নির্বাচনের আগে দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়েছে, বর্তমানেও সেটি চলমান রয়েছে। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে সর্বোচ্চ বাক স্বাধীনতা থাকবে এবং আমরা আহ্বান জানাবো যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন প্রত্যেকে যার যার জায়গা থেকে যেন দায়িত্ব সচেতনতার পরিচয় দেন। কোনো একটা কিছু লিখলেই যেমন সেটি বিশ্বাস করার আগে ভেরিফিকেশন প্রয়োজন রয়েছে, একই সাথে যে কারো উচিত একটা তথ্য পাওয়ার পর সেটি কিছুটা যাচাই বাছাই করা। এবং আমরা দায়িত্বশীল আচরণ করি প্রায় সবার কাছ থেকেই, যারা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেন, মানবাধিকার, আইনের অনুশাসন, বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদের প্রত্যেকের উচিত যা সত্য এবং সঠিক সেটিকে তুলে ধরা এবং যা ন্যায্য এবং ন্যায়সঙ্গত তার পক্ষে অবস্থান নেওয়া। কিন্তু যারা নিচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো আপনাদের কি চিন্তা ভাবনা আছে বা আইন প্রণয়ন বা এই ধরনের? ইতিমধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন এগুলো নিয়ে কাজ চলমান রয়েছে এবং সামনেই আমরা চাই সে ধরনের আইনি পদক্ষেপ এবং আইনগত প্রক্রিয়া, যেখানে যারা এই ধরনের অপপ্রচারে যুক্ত, যারা দেশের ক্ষতি করছেন, যারা মানুষের সম্মানহানি করছেন, কিংবা যারা নারীর জন্য সাইবার স্পেসকে অনিরাপদ করে তুলছেন, যাদের ক্ষেত্রে এই ধরনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, যারা সত্যিকার অর্থে এই ধরনের অপকর্ম অপপ্রয়াসে সংযুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে তো অবশ্যই একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতে হবে এবং এটি জনগণের প্রত্যাশা। জাতীয় শিক্ষাক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলমান আছে, এটা নিয়ে সরকারের পরিকল্পনাটা কি আসলে? মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্বাচনী পথযাত্রায় সবসময় বলেছেন আমরা ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাটাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। সেক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট কিছু অগ্রাধিকারও রয়েছে, যেমন আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে শিক্ষা কার্যক্রমের ভেতরে যে পাঠ্যক্রমগুলো রয়েছে সেখানে পরিবর্তিত ব্যবস্থায় আমাদের যে পরিবর্ধন, সংযোজন, বিয়োজন প্রয়োজন সেগুলো আমরা সুনিশ্চিত করব। একই সাথে নতুন 4টা সাবজেক্ট আমরা অ্যাড করছি, যার মাঝে রয়েছে ক্লাস 4 থেকে সংস্কৃতি এবং খেলাধুলা এবং ক্লাস 6 থেকে লার্নিং উইথ হ্যাপিনেস এবং কারিগরি শিক্ষা। এবং এই 4টি নতুন সাবজেক্টের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে আমূলে বদলে দিতে চাই, যার ভিত্তি হবে দক্ষতা এবং যোগ্যতা নির্ভর তরুণ প্রজন্ম গড়ে তোলা। এমন একটি ব্যবস্থা যেখানে আমাদের মানবিক মূল্যবোধ থাকবে, পারিবারিক শিক্ষা থাকবে, নৈতিক শিক্ষা থাকবে এবং আমরা চাই ব্যবহারিক প্রয়োগ সম্পন্ন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে টিম ওয়ার্ক, ইন্টারপার্সনাল স্কিল, ট্রান্সফারেবল স্কিল এগুলো আমাদের শিক্ষার্থীদের ভেতর তৈরি হবে। সুতরাং আমাদের যে পথযাত্রা, তাতে আগামীর বাংলাদেশের যারা কারিগর সেই শিক্ষার্থীদেরকে আমরা ট্রেন করতে চাই উইথ অ্যান এডুকেশন সিস্টেম, যেখানে আমরা সুবিস্তৃত পরিমার্জন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পাঠ্যপুস্তকগুলোকে ঢেলে সাজাবো। আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে আসলে গবেষণা, আন্তর্জাতিক র্যাঙ্কিং, একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করতে আসলে কি করতে চান? বিগত সময় দেখা যাচ্ছে যে র্যাঙ্কিং দিন দিন কমে আসছে। র্যাঙ্কিং বাড়ানোর জন্য অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন বাড়াতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে ব্যবহারিক ক্ষেত্রে আরও বেশি সম্পৃক্ত তৈরি করতে হবে, একটা ইকোসিস্টেম গড়ে তুলতে হবে যেখানে আমাদের ইউনিভার্সিটির টিচার্স, স্টুডেন্টস, লোকাল বিজনেসেস, অ্যালামনাই সবাই একসাথে কাজ করতে পারেন। আমাদের গবেষণা সংস্কৃতি তৈরি করতে হবে এবং সেই রিসার্চ ফ্যাসিলিটেশনের জন্য প্রয়োজনীয় জার্নাল এবং ল্যাব অ্যাক্সেস তৈরি করে দিতে হবে। অনেক বাংলাদেশি আছেন যারা দেশের বাইরে থাকেন, ব্রেইন ড্রেইন হয়ে চলে গিয়েছেন, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন, ভালো ভালো প্রতিষ্ঠানে হোয়াইট কলার জব করছেন। ওনাদেরকে আমরা কিভাবে দেশের ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারি, ব্রেইন ড্রেইনকে ব্রেইন সার্কুলেশনে কনভার্ট করতে পারি, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যারা প্রবাসী বাংলাদেশি রয়েছে তাদেরকে সম্পৃক্ত করতে পারি, তাদের জ্ঞান এবং যে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সেটাকে আমাদের দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতে পারি, সেগুলো নিয়ে আমাদের চলমান প্রক্রিয়া রয়েছে। দেশের শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে,
নতুন কর্মসংস্থান তৈরি করা, এদেরকে অ্যাকোমোডেট করার জন্য আসলে আপনাদের কর্মসংস্থান তো একটা বহুমাত্রিক প্রক্রিয়া। এর অংশ হিসাবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে যারা দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করছে। আমাদের বন্ধ কলকারখানাগুলো নতুনভাবে খোলার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসা বাণিজ্য সহজ করবার জন্য ডিরেগুলেশন করা হচ্ছে। ব্যবসা বাণিজ্য সহজ করতে আমাদের লাইসেন্সিং প্রক্রিয়াটাকে আরো কিভাবে গতিশীল এবং দ্রুততম করা যায় সেগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বাড়ানো এবং সেই বিনিয়োগের ক্ষেত্রে কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া, এগুলো ইতিমধ্যে আপনারা অবহিত রয়েছেন। একই সাথে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা ডেমোগ্রাফি রয়েছে, নারী এবং তারুণ্য, তাদেরকে প্রাধান্য দিয়ে কিভাবে এসএমই লোনের ব্যবস্থা করা যায়, কিভাবে স্বল্প সুদে ঋণটাকে সহজতর করে তাদের কাছে একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া যায়, এগুলো নিয়ে কাজ চলছে। ইনস্টিটিউশনাল লেভেলে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিকে কেন্দ্র করে একটা বিজনেস ফ্রেন্ডলি ইকোসিস্টেম আমরা কিভাবে গড়ে তুলতে পারি, লোকাল বিজনেসের সাথে লোকাল এডুকেশনাল ইনস্টিটিউটগুলো কিভাবে কানেক্টিভিটি তৈরি করতে পারি, সেগুলো নিয়ে কাজ চলছে। এবং এবার আপনি যে বাজেট দেখেছেন, খুব স্বল্প সময়ের ভিতর প্রস্তুতকৃতির বাজেটেও কিন্তু বাংলাদেশে বিনিয়োগ যেন বৃদ্ধি পায়, কর্মসংস্থান যেন তৈরি করতে পারি এবং একদম তৃণমূল পর্যায় পর্যন্ত যেন আমরা ব্যবসাকে সহজ করতে পারি, সেই ধরনের প্রো ইনভেস্টমেন্ট পলিসিগুলোকে আমরা সন্নিবেশ করেছি। নতুন শ্রমবাজার খোলার বিষয়ে আসলে আপনাদের কি চিন্তা ভাবনা বা পরিকল্পনা? দেখুন, বাংলাদেশ থেকে তো বিদেশে জনশক্তি রপ্তানি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকেই। স্বাভাবিকভাবেই শ্রম বাজার বিএনপির রাষ্ট্র পরিচালনার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং আমরা বিশ্বের অনেক দেশ যেখানে ইতিপূর্বে হয়তো সেভাবে শ্রমিক রপ্তানি হয়নি, সেগুলো উন্মুক্ত করার জন্য কাজ চলে যাচ্ছি। ফর ইনস্টেন্স জাপান, কোরিয়া, চায়না, যে দেশগুলোতে হয়তো জনশক্তি রপ্তানির সুযোগ রয়েছে কিন্তু ভাষাগত সীমাবদ্ধতার কারণে যাওয়া যেত না, আমরা তৃতীয় ভাষা ইন্ট্রোডাকশনের মাধ্যমে সেগুলোকে সহজ করেছি। ইতিমধ্যে বিদেশে যারা যেতে চান তাদের জন্য ভাষা থাকলে আমরা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছি। বিশ্বের অনেক দেশ আছে যেখানে হয়তো জনশক্তি রপ্তানির সুযোগ রয়েছে কিন্তু বাংলাদেশে তাদের এমবেসি নাই, তো সেক্ষেত্রে বাংলাদেশে কিভাবে মিশন করা যেতে পারে কিংবা বাংলাদেশ থেকে সেখানে ভিসা কত সহজে সুযোগ তৈরি করে দেওয়া যায় প্রাপ্তির ক্ষেত্রে, এগুলো নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে। আমাদের বিভিন্ন দেশে যারা দূতাবাস রয়েছে তারাও লোকাল ডিমান্ডটাকে তৈরি কিভাবে করতে পারে, সেই ডিমান্ডের আলোকে বাংলাদেশে আমরা সাপ্লাইটাকে কিভাবে সিনার্জি তৈরি করতে পারি, এগুলো নিয়ে আমাদের বহুপাক্ষিক এবং বহুমাত্রিক কর্মযোগ্য চালু রয়েছে। এটার পাশাপাশি তো আমাদের অনেকেই বিদেশে যে কাজ করছেন, তো এই কর্মীদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আসলে সরকারের করণীয় কি? ইতিমধ্যে আমাদের বিদেশে যে দূতাবাসগুলো রয়েছে ওনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে অনেক বেশি যেন শ্রমিক বান্ধব হয়। শ্রমিকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো লাঘব করবার জন্য আমরা আমাদের দূতাবাসের কর্মকর্তাদেরকে বলেছি যেন বাস্তবিক সমাধানের দিকে আসে। ইতিমধ্যে বিভিন্ন দেশের সমস্যা সমাধান হওয়া শুরু হয়েছে, যেমন অনেক ক্ষেত্রে শ্রমিকরা দুঃখজনকভাবে যখন মারা যান ওনাদের লাশ হস্তান্তর, লাশ দেশে আনার প্রবলেম ছিল, সেগুলো আমরা সলভ করছি। অনেক জায়গাতে দেখা যায় বাংলাদেশের শ্রমিক আসার সময় ভাড়ার পরিমাণ অনেক বেড়ে যায়, সেখানে এয়ার ফ্লাইট খরচ কিভাবে কমানো যায় সেগুলি নিয়ে আমরা কিছু কার্যকর উদ্যোগ নিচ্ছি। এবং সমষ্টিগতভাবে আমাদের একটা পরিকল্পনা রয়েছে, প্রবাসী কার্ডের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন, সেই প্রবাসী কার্ডটা খুব দ্রুত ইন্ট্রোডিউস হবে এবং আমাদের লক্ষ্যে 180 দিনের ভেতর অর্থাৎ আগামী মাসেই আমরা প্রবাসী কার্ডটা প্রাথমিকভাবে শুরু করছি, যার মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গায় যখন আমাদের প্রবাসীরা যাবেন ওনারা এই কার্ডটার মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। এবং আমাদের আরেকটা লক্ষ্য, আমাদের প্রবাসী ভাই বোনেরা যাদের ত্যাগ, শ্রম এবং ঘামে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে তারা যেন রাষ্ট্রীয় সম্মাননা পান, তারা যেন এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পান। যারা দেশে একবারে ফেরত আসবেন ওনারা আরো সহজে লোন পান যদি ব্যবসা শুরু করতে চান, এবং বৈধ উপায়ে যেন রেমিটেন্সটাকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠান। সে কারণে প্রবাসী কার্ডকে আমরা আরো কার্যকর এবং গতিশীল করে শুরু করতে চাচ্ছি। প্রবাসী যারা দেশে ফিরে আসবেন তাদের জন্য কি সুযোগ সুবিধা বা কর্মসংস্থান বা ইতিমধ্যে যেটা আমরা বললাম যে বিদেশের থেকে যারা দেশে আসবেন ওনাদের কর্মসংস্থানকে আরো গতিশীল করবার জন্য আমরা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দিতে চাই। ওনারা যেন মেইন স্ট্রিম সোসাইটিতে ইন্টিগ্রেটেড থাকেন সেটা নিশ্চিত করতে চাই। চাকরির ক্ষেত্রে যেন ওনারা সেই ইকোসিস্টেমের পার্ট হন। অনেকে আছেন যারা দীর্ঘদিন বিদেশে চাকরি করে আসছেন, তাদের হয়তো সার্টেন কিছু স্কিলস ডেভেলপ করেছে, সার্টেন কিছু টেকনিক্যাল নলেজ ডেভেলপ করেছে, এটাকে আমরা আমাদের ইন্ডাস্ট্রির সাথে আরো কিভাবে কমপ্লিমেন্ট করতে পারি, কিভাবে তাদেরকে সেই ইকোসিস্টেমের পার্ট করতে পারি, সেগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আপনি জানেন যে আমাদের আসলে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে মূল যে সমস্যা সেটা হচ্ছে দক্ষ কর্মী পাঠাতে না পারা, আরেকটা হচ্ছে ট্রাভেল এজেন্সিগুলোর এটাকে কি বলে এক ধরনের প্রতারণা করা। এইটা নিয়ে আসলে আপনাদের চিন্তাটা কি? দেখুন, যখন আমাদের প্রবাসী কার্ডটা পূর্ণ উদ্যমে শুরু হবে, স্বাভাবিকভাবেই তখন বিদেশে যারা যাবেন ওনারা সেই ইকোসিস্টেমের পার্ট হবেন, একটা স্বচ্ছতা সৃষ্টি হবে বর্তমানে যেটা হয়তো মিসিং রয়েছে। যখন আমাদের অধিকাংশ প্রবাসে যাওয়া মানুষগুলো সেই শ্রমিক ভাই বোনেরা আমাদের একটা সরকারি কার্ড নিয়ে যাবেন, তখন আমরা কিন্তু ওনাদেরকে ইজিলি ট্রেস করতে পারবো, ইজিলি মনিটর করতে পারবো এবং সরকারের সাথে ওনাদের সরাসরি সংযোগের একটা ক্ষেত্র তৈরি হবে, যেটা এই মুহূর্তে নেই। তো যে কোনো বিপদে আপদে বাংলাদেশ থেকে যাওয়া থেকে শুরু করে
সেখানে থাকা অবস্থা পর্যন্ত ওনারা সহজে সরকারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরাও যে কোনো প্রয়োজনে ওনাদের সাথে থেকে পাশে থেকে সমস্যাগুলো সমাধান করতে পারবো ইনশাল্লাহ। ট্রাভেল এজেন্সি যারা প্রতারণার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সরকার মানে কেমন ব্যবস্থা নেবে বা জিরো টলারেন্স নীতি নেবে কিনা? অবশ্যই এটা প্রক্রিয়াগতভাবে তো একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক যে রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা সবসময় বলি, তার অংশ হিসাবে ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে যেখানে প্রয়োজন অবশ্যই আমরা ব্যবস্থা নিব। আমরা যে জবাবদিহিতার কথা বলছি, আমরা বলছি এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটবে, সেখানে তো প্রতারণার ন্যূনতম কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যারা প্রতারণা করবে, যারা জালিয়াতি করবে, যারা জনগণের সম্পদ লুটের সাথে জড়িত থাকবে, কিংবা অনেক কষ্টে যারা বিদেশে যাচ্ছেন বাড়ি ঘর সম্পদ বিক্রি করে তাদের থেকে যারা বিভিন্ন রকমের ছল চাতুরের মাধ্যমে অর্থ নেবে, অবশ্যই তাদের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থান নেবে। সরকারি সেবায় ডিজিটাল রূপান্তর ও দুর্নীতি কমাতে আপনার কি ধরনের সংস্কার আনার প্রয়োজন বলে মনে হয়? যেখানে টেকনোলজিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই নিশ্চিত করব এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত রয়েছেন যে বিভিন্ন জায়গায় আমরা টাইম বাউন্ড সার্ভিসের কথা বলছি। ফর ইনস্টেন্স, নতুন একটা কোম্পানি অ্যাপ্লিকেশন করা, রেজিস্ট্রেশন করা, একটা দ্রুততম সময়ের ভিতর কিভাবে এটা করা সম্ভব হয়, টাচ পয়েন্ট কমিয়ে নেওয়া, অর্থাৎ সরকারের রেট টেপ কমানোর জন্য একটা ট্রান্সপারেন্ট প্রসেস, এগুলো নিয়ে আমাদের বিভিন্ন ধরনের আন্তঃমন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর ভিত্তিক কর্মযজ্ঞ চলমান রয়েছে। তরুণদের জন্য আসলে আপনার বার্তাটা কি? আগামী 5 বছরে তারা সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করতে পারে? তরুণদের প্রতি সরকারের সবচাইতে বড় যে বার্তা, সেটা হচ্ছে এই বাংলাদেশে প্রতিটি তরুণের জন্য আমরা সুযোগ সৃষ্টি করতে চাই। যার যেই পেশা পছন্দ কিংবা যার যেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট রয়েছে, আমরা চাই সেখানে তারা বিকশিত হোক। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে সমতা থাকবে, ন্যায্যতা থাকবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে বৈষম্য থাকবে না, যেখানে মেধার মূল্যায়ন হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে প্রত্যেকটা তরুণ তার যে লক্ষ্য রয়েছে সেটাকে সফলভাবে সেই লক্ষ্যটাকে বাস্তবায়নের জন্য রাষ্ট্রের কাছ থেকে, সরকারের কাছ থেকে সহযোগিতা পায়। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধীরে ধীরে বেকারত্ব থেকে বেরিয়ে এসে কর্মসংস্থান সৃষ্টি হবে, যেখানে ক্রীড়া এবং সংস্কৃতি ধাবিত হবে। এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা চাই যেখানে আমাদের মানবিক মূল্যবোধ, সামাজিক শিক্ষা আমরা আমাদের তরুণ প্রজন্মের ভিতরে নিশ্চিত করতে পারবো। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বনির্ভর এবং সার্বভৌম বাংলাদেশ প্রত্যাশা করেন, সেক্ষেত্রে আমাদের তরুণদেরকে স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা, আমাদের তরুণদেরকে সেই প্ল্যাটফর্ম দেওয়া যেখানে তারা তাদের মেধা, মননশীলতা এবং সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই আমাদের তরুণরা একদিকে যেমন চাকুরিতে বা কর্মসংস্থানে সম্পৃক্ত হবে, ঠিক তেমনি তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে। তাদের যে লক্ষ্য রয়েছে, তাদের যে রূপকল্প রয়েছে, তাদের যে স্বপ্ন রয়েছে, সেটাকে তারা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের অন্য দেশেও চলে যাবে। আমরা তৃতীয় ভাষা শুরু করতে চাই, আমরা তাদেরকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই এই তারুণ্য যেন আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেয়। আর যার কারণে এই মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে, তারুণ্যের প্রত্যাশাকে পূরণ করে গণতান্ত্রিক বাংলাদেশের যে সরকার রয়েছে সেটি নিশ্চিত করবে একটি নিরাপদ, মানবিক এবং স্বনির্ভর বাংলাদেশ ইনশাল্লাহ।